কি খবর প্রিয় 18 বছর বয়সীরা? 18 বছর বয়স কি হয়েছে তোমাদের? জানি না। যদি 18 বছর বয়স সত্যিকার অর্থে তোমার মনে হয়ে থাকে যে 18 বছর বয়স তোমার হয়েছে, তাহলে আজকের ক্লাসটা তুমি করবে, না হলে চলে যাও। না, এটা ওই 18 বুঝাইতে চাইনি যে ইউ হ্যাভ বিন, কি বলবো তোমাকে, যে তুমি অ্যাডাল্ট হয়ে গেছো, না। ওই 18 বছর না। 18 বছর বয়স শুধু ওই দিক থেকে হওয়া যায় না। 18 বছর বয়সের সত্যিকার অর্থে হতে গেলে নিজের মধ্যে কিছু গুণ থাকতে হয়। তো সেই গুণটা তোমার মধ্যে আছে কিনা সেটা তুমি একটু বিশ্বাস করে ভাবো যে হ্যাঁ, আসলে একজন প্রকৃত 18 বছর বয়সী হওয়ার জন্য আমার ভিতরে যা যা গুণ থাকা উচিত সেই গুণগুলো আছে কিনা সেটা যদি মনে হয় যে হ্যাঁ আমার মধ্যে আছে, তাহলে কি করবো? তাহলে ঝটপট ক্লাসে জয়েন করবো আর নিজের 18 বছর বয়সী ওই সকল ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও ক্লাসে আসার জন্য। আর আবারও বলছি, ওয়ার্নিং টিচারের, দেখো না এই যে চশমা পরে ওয়ার্নিং দিচ্ছে টিচার, না 18 বছর বয়স না হইলে এই ক্লাসটা করা যাবে না। আমি দেখি, আগে নিজেকে প্রশ্ন করো, হ্যাঁ আমার সত্যিকারে 18 বছর বয়স হয়েছে? আর যদি না হয়ে থাকে তাহলে আজকে ক্লাসে জানতে পারবো সত্যিকারে 18 বছর বয়স হওয়ার জন্য তোমার ভিতরে কি কি লাগবে। সবাই ঝটপট ক্লাসটা জয়েন করো আর ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছিস। এবং আমি তোমাদের স্বর্ণ হয়ে চলে আসলাম বাংলা ফার্স্ট পেপারের আরো একটা ক্লাস নিতে। আজকের ক্লাসেও কি বলবো 18 বছর বয়স হওয়ার অন্যতম একটা জিনিস কি, 18 বছর বয়স কখনো থামতে জানে না। যেমন তোদের ক্লাস নেওয়ার আগে 3টা ওষুধ গিলে আসলাম যেন তোদের ক্লাসে অ্যাটলিস্ট এনার্জিটা দিতে পারি। তো এই যে লাইফে যাই চলুক, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ঠিক থাকাই 18 বছর বয়স আমাদেরকে শেখায়। এই সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভাইয়া তোদের জন্য যদি দায়িত্ববোধটা রাখতে পারে, সিরিয়াসলি আমি এমন কোনো স্টেজে ছিলাম না। সেকেন্ড টাইমের যারা বাচ্চা কাচ্চারা ছিলি তারাও জানিস সকালবেলা আমরা খুবই সকালবেলা যারা সেকেন্ড টাইমের এখন ক্লাস করতেছিস রিভিশন, তো তারা জানিস সকালবেলা আমার কি অবস্থা ছিল। সো কি আর করার, আমি মনে হচ্ছিল যে ক্লাসটা নিতে পারবো না, এটা ক্যান্সেল করারই আমি প্ল্যানিং করতেছিলাম। বাট ওই যে তোদেরকে বলে দিছি, ফ্রি দেখে আমরা ডেলিভার করি না। না, এডুকেশন কোনো জায়গাতেই কমতে নেই, সেটা যেরকম সিচুয়েশন হোক আমরা তোদের জন্য অল টাইম রেডি। তো ঠিক আছে, আই হোপ তোদেরকে একদম প্রপারলি পড়াইতে পারবো, ঠিক আছে? সবাই ঝটপট ক্লাসে জয়েন করে ফেল, সবাই ঝটপট ক্লাসে জয়েন করে ফেল এবং আমরা আমাদের পড়া এবং আলোচনা শুরু করে দিব। আবারও লাস্ট ওয়ার্নিং, 18 বছর বয়স আই হোপ সবার হয়ে গেছে, না হলে মন থেকে 18 বছর বয়স করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই চলে আসছেন ক্লাসে? এটা আমারও প্রশ্ন, 19 বছর বয়সের দামরা ক্লাসে আসেন। হ্যাঁ, তোমার ইনবক্সে ওকে, ঠিক আছে ঠিক আছে, ঝটপট জয়েন করুন ক্লাসে, ঠিক আছে? ভাইয়া 39 বছর বয়স হবে, স্যার কি অসুস্থ? হ্যাঁ ভাইয়া অসুস্থ। পেইড ব্যাচে কি একদম ফাইনাল ভাবে নোট করব নাকি আরো বেশি পড়াবেন? ভাই ফ্রিতে আমরা কম পড়াই না, ফ্রিতে এডুকেশন কম পড়ায় না। তুমি এই ক্লাসে রিভিশন ক্লাস পাবা এবং ফ্রি পেইড ব্যাচে হ্যাঁ সাহিত্য পার্টে একটু নোটগুলো বেশি হবে। তো তুমি যদি চাও ফাইনাল নোট এখান থেকে কবিতাগুলো করতে পারো, আর সাহিত্য অংশগুলোর ফাইনাল নোট পেইড ব্যাচে করবা, ঠিক আছে? কমে গেছে সাউন্ড? সাউন্ড কমাই দিয়ে গেল। আমার কথা বেশি শোনা যাচ্ছে নাকি? আমি সাউন্ডটা বাড়াই দিছিলাম, সাউন্ড হুট করে আবার কমে গেল। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। সাউন্ড কম শোনা যায়, কি রে এটা কমাইলা কেন? ঘ্যার ঘ্যার সাউন্ড তো, এখানে তো ফ্যান নাই। ঠিক করে দাও। জিরো করো, 20 করো, সেটিংসে যাও। হ্যাঁ 20 ডিবি করো, সামনে 20 লেখো, 20 লেখো, 10 ছিল। সমস্যা করতেছিল না তো, ক্লাস তো ঠিকই ছিল। আচ্ছা 15 দাও। ওকে, ঠিক আছে, আমরা পরে ব্যাক যাই। সবাই ঝটপট ক্লাসে জয়েন করে ফেলেন এবং আর কথা বার্তা বন্ধ। ক্লাসে বাচ্চা আসবে কতজন? 1000-এর নিচে বাচ্চা আসলে তাদের 18 বছর বয়স হয়নি। 18 বছরের প্রত্যেকটা বান্দাকে ডেকে আনুন, কারণ আজকে আমরা পড়বো 18 বছর বয়স একজন
18 বছর বয়সী তরুণ সাহিত্যিকের সুকান্ত ভট্টাচার্য। আর এতদিন আপনাদেরকে সাহিত্য পড়াইনি। কেন পড়াইনি? কারণ হচ্ছে কবিতাগুলো একটু বড়, ব্যাখ্যা বড়, সাহিত্য পড়াইতে গেলে একটু চাপ হয়ে যায়। কিন্তু আজকের কবিতাটাতে সাহিত্য পাঠটাও ছোট, কবিতাটাও ছোট, দুটো একসাথে খুব সুন্দরভাবে আমরা পড়তে পারবো। তো সেই জন্য আমরা সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে পড়া শুরু করব। তার আগে সবাই খাতা বের করে ফেলেন এবং খুবই পপুলার একটা লাইন থেকে আমরা শুরু করব। লাইনটা সব সময় আমরা শুনছি। কি সেই লাইনটা? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। কিসের রাজ্যে? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তারপরে কি? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে একটা পপুলার লাইন, এই পপুলার লাইনটা অনেকবার আসে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তারপরে আমরা আরো উক্তি পেয়েছি, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ ইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স। এটা কার লাইন? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে আরো কিছু উক্তি আছে, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। এই লাইনটা কার? বঙ্কিমচন্দ্রের। তেমনই একটা লাইন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক আছে? ওকে, হ্যাঁ, পিডিএফ ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সবাই তৈরি হয়ে যাও 18 বছর বয়সরা। এবং এই একটা লাইন দিয়ে আগে আমরা পড়াটা শুরু করি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই উক্তিটা কার বলা যেন? ভাবে দেখো, তোমার বয়স কত? 19 বছর। আমার বয়স কত? খুবই কম, তাই না? আমাদের এই যে আমাদের ভিতর থেকে ভাবো এরকম একটা কঠিন শব্দ আসতেছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একজন মানুষের থিঙ্কিং লেভেল কতটা ডিপ হলে তার ভিতর থেকে এই ধরনের একটা কঠিন শব্দ বের হতে পারে? যে ক্ষুধার রাজ্যে, পেটের ক্ষুধায় পৃথিবীটাকে একটা গল্পের, একটা কল্পনার মতো মনে হয়, যেখানে কল্পনায় আকাশের চাঁদ সেই বাচ্চার, একটা ছোট একজন ক্ষুধার্ত মানুষের কাছে একটা রুটির মতো মনে হয়। এই একটা শব্দের যে কতটা টান, কতটা সুর, এটা মাত্র 18 বছর বয়সী বা 21 বছর বয়সী একজন কিশোর বলা যায়, একজন যুবক লিখেছে। তাহলে বুঝতে পারো তার সাহিত্যের ধরন কত সুন্দর ছিল। হ্যাঁ, এই উক্তিটা আর কারো নয়, এই উক্তিটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। যে অনেকদিন বাঁচতে পারিনি, কিন্তু তার মধ্যে যে প্রতিভা ছিল সেটা তার এক একটা উক্তি বলে দেয়। সুকান্ত ভট্টাচার্যের এই লাইনটা একদম প্রথমেই লিখে রাখবা। এটা কার উক্তি? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা কার উক্তি? সুকান্ত ভট্টাচার্যের উক্তি। ঠিক আছে? ওকে, এই ক্লাসের টাইটেল কি? এই ক্লাসের টাইটেল কি? 18 বছর বয়সী না হলে এই ক্লাস করা যাবে না, অর্থাৎ তোমাদেরকে রিয়াল 18 বছর বয়সী বানাবো। 18 বছর বয়সী হইতে গেলে তোমার মধ্যে কি কি গুণ থাকতে হবে সেটারই প্রমাণ পাবো আমরা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ডান ডান। ব্যাস, তুলে ফেলেছেন, খাতা কলম এখন বের করেন। কেননা এত বড় ভারত যে একজন সাহিত্যিকের, মাত্র কম বয়সী, যেই সাহিত্যিক মাত্র 21 বছর বয়সে মারা গেছে, সেই সাহিত্যিক নিয়ে আমাদেরকে পড়তে হবে। অ্যাডমিশনে প্রশ্ন আসতে বাধ্য করবেই। তো প্রথমেই আমরা তার নামটা দিয়ে শুরু করি। নাম কি? নাম হচ্ছে এই যে একটা কিউট ছেলে, পুকি বয় আমাদের, তাই না? পুকি বয় সুকান্ত ভট্টাচার্য। কি সুন্দর হাতটা দিয়ে তাকিয়ে আছে। আমাদের পুকি বয় সুকান্তের নাম সুকান্ত ভট্টাচার্য। তাকে কি বলা হয়? তাকে তার উপাধি আছে একটা। তো আমি এই জিনিসটা এখন ক্লিয়ার করে দিই। এই জিনিসটার সাথে স্যারেরা আপনারা পরিচিত না। কি সেটা? ছদ্মনাম আর উপাধি। সো সাইডে একটু নোট করেন, ছদ্মনাম আর উপাধি। এই দুইটা টার্ম তুমি অ্যাডমিশনে যখনই তোমাকে আমি কবি পরিচিতি পড়াবো, এই দুইটা টার্ম বারবার আসবে। এখন ছদ্মনাম কি? ছদ্মনাম হলো ভাইয়া সাহিত্যিক নাম। ছদ্মনাম কি? ছদ্মনাম হলো সাহিত্যিক নাম।
এবং এই যে সাহিত্যিক নাম আছে, এই সাহিত্যিক নাম লেখক নিজে নিজেকে দেয়। যেমন ধরো আমি তোমাদের স্বর্ণ ভাইয়া, আমি একটা টাইমে যখন প্রথম আমার একটা পেপারে, প্রথম আলো না কালের কণ্ঠে আমার যখন একটা লেখা পাবলিশ করি, তখন আমি আমার নামটা দেইনি। কেন জানি আমার খুব ভাল লাগতো যে রবি কিয়া ছিল, কিসের নাম ছিল, কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, তিনি ধূমকেতু ছদ্মনামে লিখতেন। তো আমি তাকে দেখে খুব ইন্সপায়ার্ড ছিলাম। আমার ফার্স্ট কবিতাটা আমি পেপারে পাবলিশ করছিলাম ধ্রুব তারা ছদ্মনামে। আমার ছদ্মনাম ইউজ করছিলাম কি, ধ্রুব তারা। তাহলে ছদ্মনাম কি? ছদ্মনাম হচ্ছে আসলে একটা সাহিত্যিক নাম, যেই সাহিত্যিক নামটা কখন সাহিত্যিক ব্যবহার করে, যখন তার নিজের নামটা প্রকাশ করতে চায় না, তখন যে একটা ছদ্মনাম, একটা লুকায়িত নাম ব্যবহার করে, সেটার নামই পরে সেটা জানা যায়। না জানলে আমরা জানলাম কিভাবে? তো ছদ্মনাম হচ্ছে সেই সাহিত্যিক নাম। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। তারপরে কি বলো দেখি, শামসুর রহমানের ছদ্মনাম কি? মজলুম আদিব। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। হ্যাঁ, মেয়ে মানুষের নামে ছদ্মনাম ইউজ করছে। তাহলে ছদ্মনাম জিনিসটা হচ্ছে নিজে নিজেকে দিব, আর সেটা হচ্ছে সাহিত্যিক নাম হবে। ক্লিয়ার? এখন উপাধি কি? আমি তোমাকে বললাম তোমাদের একটা উপাধি আছে, জেনে রাখো। এই যে আই এডুকেশনে স্বর্ণ স্যারের যারা যারা ক্লাস করতেছিস, তাদের একটা উপাধি আছে। কি সেটা? তারকা শিক্ষার্থী। কেন বলি? এটা সংবর্ধনায় জানাবো তোদেরকে, যে কেন তোদেরকে বারবার আমি ক্লাসের যখন শুরুতে আসি, কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, স্টার স্টুডেন্ট, তোমরা আমার তারা, তারা আকাশের তারা। আর কি চাইছ তোরা? এই যে এই টাইমে এইচএসসির পরে সবাই যখন বসে আছে, সবাই যখন, আর কোনো সমস্যা নাই, চেঞ্জ করিও না, রাখো। দুইবার সাউন্ড অকারণে সরাই দিয়ে যাচ্ছ। ক্লাস এই টাইমে, ঠিক আছে? তাহলে তোমরা কি তারকা শিক্ষার্থী, তোমাদের একটা উপাধি, এটা কে দিছে? স্বর্ণ ভাইয়া দিছে। সেম উপাধি মানুষকে দেওয়া হয়। উপাধি কি? মানুষকে দেওয়া হয়। কাজী নজরুল ইসলাম, সরি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি, এটা দেওয়া হয়েছে তাকে। কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি, এটাও তাকে মানুষ দিছে। সেম ভাবে আমাদের সুকান্ত ভট্টাচার্যকে উপাধি দেওয়া হয়েছে। তার উপাধি কি? তার উপাধি হচ্ছে কিশোর কবি। আমাদের বাংলা সাহিত্যের কিশোর কবি কে? আমাদের বাংলা সাহিত্যের কিশোর কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। ওকে, তার উপাধিটাও মুখস্থ করে ফেলো। নাম সুকান্ত ভট্টাচার্য তো জানি, নামের সাথে তার উপাধি, তিনি হচ্ছেন আমাদের কিশোর কবি। তারপরে জন্ম কোথায় এগুলোর দরকার নাই, জাস্ট জন্মের সাল আর মৃত্যুর সালটা মনে রাখবা। 1926 সালের 15ই আগস্ট জন্ম, 1947 সালের 13ই মে মৃত্যু। মাত্র 21 বছর বয়সে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এটাও তুলতে হবে, মাত্র কত বছর? মাত্র 21 বছর বয়সে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। পিতামাতার নাম আমাদের নোট করতে হবে না, পিতামাতার নাম এখন আর অ্যাডমিশনে আসে না। এইচএসসিতে হুটহাট দিলে দিতে পারে, অ্যাডমিশন এত সিলি কোশ্চেন করে না। জাস্ট জন্ম মৃত্যু সালটা মনে রাখো। আর কি? আর হচ্ছে তার উপাধিটা কিশোর কবি, এবং মারা গেছেন 21 বছর বয়সে। কোন রোগে আক্রান্ত হয়ে? যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ছদ্মনাম সুকান্ত ভট্টাচার্যের ছদ্মনাম পাওয়া যায় না, সো ছদ্মনাম জানার দরকার নেই। সব সাহিত্যিকরা এত পপুলারলি ছদ্মনাম ব্যবহার করে না। সো যাদের ছদ্মনাম আছে বইয়ে, আমি তাদের সবার পড়াবো। যখন সাহিত্যের ক্লাস করবি সিরিয়ালি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, তারপরে আরো অনেক সাহিত্যিকের অনেক অনেক ছদ্মনাম আছে। যেমন বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। এগুলো আমরা সব পড়বো ইনশাল্লাহ। এখন এতগুলো মাথায় দিলে সব ভুলে যাবি। ধীরে ধীরে ডোজেস আস্তে আস্তে যাবে। প্যারা তো খাবি, ভাইয়াকে ভয়ও পাবি কিছুদিন পর, যে ভাই আর পড়াইয়েন না, ভাই আর পড়াইয়েন না, ছাড়ে দেন, ছাড়ে দেন। বাট একটু ধীরে ধীরে, আগে আগে ভয় দেখাইলে তো পালাই যাবি। ঠিক আছে? ওকে, তুলে ফেলা হয়েছে, ডান।
ওকে, এখন এখন ভর্তি হইতে 4,299 টাকা। এই যে দেখ, কয়েকদিনের জন্য 200 টাকা দিয়ে একটা খাতা কিনতে পারতি, একটা খাতা ভালো নোট করতে পারতি। তোরা তাড়াতাড়ি ভর্তি হচ্ছিস না, ধীরে ধীরে দাম বাড়তে বাড়তে যখন 5,000 টাকায় চলে যাবে তখন হা করে তাকায় থাকবি। সো অফার যখন চলতেছে ভর্তি হও, দেরি করিস না। ইভেন যারা কমার্সেরও ক্লাস করিস তাদেরকেও বলতেছি, তোদেরও মনে হয় কমার্স হান্টার্সের ইয়ারটা শেষ হয়ে যাচ্ছে ঝটপট, সো ঝটপট ভর্তি হয়ে নিবি, ঠিক আছে? ওকে, তো চলেন স্যার আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই, এবং এই জিনিসটা কেউ তোমাকে জানাবে না, আমি জানাচ্ছি। খুবই আনকমন একটা কাহিনী আছে। সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকা অবস্থায়, এটা সবাই লেখো, সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় তার শুধুমাত্র শুধুমাত্র না শুধু একটি তার শুধু একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কি বলেন ভাইয়া, এই অবস্থা? হ্যাঁ, আসলেই তার শুধু একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এখন সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকা অবস্থায় তার শুধু একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, এটার মানে কি? আমরা যে ছাড়পত্র পড়তেছি এটা না। সুকান্ত ভট্টাচার্য বয়সে কম, তার সেরকম অ্যাবিলিটি ছিল না যে সে তার কাব্যগ্রন্থগুলোকে তাড়াতাড়ি পাবলিশ করতে পারে। মাত্র 18 বছর 20 বছর বয়স। তো এই এজে সে বেঁচে থাকা অবস্থায় তার শুধুমাত্র একটা কাব্যগ্রন্থ পাবলিশ হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে তিনি ফ্যাসি বিরোধী। ফ্যাসি বিরোধী মানে কি? ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে তিনি ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে আকাল নামে কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। কি নাম? আকাল নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেন, এবং এই আকাল কাব্যগ্রন্থটাই আকাল নামে কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। এটাও নোট করে ফেলো, এই আকালটাই তার সেই ফার্স্ট কাব্যগ্রন্থ যেটা পাবলিশ হয়েছে। তাহলে ভাইয়া সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, এই কাব্যগ্রন্থগুলোর কি হইল? তো এগুলো তার মৃত্যুর পরে তার লেখার খাতা থেকে, ডায়েরি থেকে কালেক্ট করে তার নামে পাবলিশ করা হয়েছে, অর্থাৎ তিনি মারা যাওয়ার পরে। তাহলে পরবর্তীতে সুকান্ত ভট্টাচার্য যে পপুলার হয়েছে, তিনি নিজের লাইফে সেই পপুলারিটি দেখে যেতে পারেননি। অনেক স্যাড ঘটনা একটা। সেম এরকম একটা মানুষ হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ, যে হচ্ছে কি, যে হচ্ছে ওই যে ভ্যান গগের স্টেরি নাইট, এই যে ছবিটা দেখি মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে, কোটিপতি মানুষ কিনতেছে। কিন্তু জানো কি, ভ্যান গগও কিন্তু বেঁচে থাকা অবস্থায় তার একটা মাত্র ছবি বিক্রি করতে পারছিল, আর তার কোনো ছবি বিক্রি হয়নি। তিনি মারা যাওয়ার পর তার ছবিগুলো পপুলার হয়েছে। সাহিত্যিকদের সাথে এটা অনেক বার হয়। তো সেম একজন মানুষ ছিলেন, হতভাগা মানুষ ছিল সুকান্ত ভট্টাচার্য, যিনি বেঁচে থাকা অবস্থায় শুধুমাত্র তার একটা কাব্যগ্রন্থ, তাও আবার নিজের না, তিনি ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটা কাব্যগ্রন্থ লেখেন। সেই আকাল নামের কাব্যগ্রন্থটা তিনি বেঁচে থাকা অবস্থায় পাবলিশ হয়। ঠিক আছে, এ দুটো নোট করা হইলে, অবভিয়াসলি নোট করা হইলে সবাই ডি লিখবেন কমেন্টে, সবাই কমেন্টে লিখবেন ডি। এমনি কি বললাম, এমনি কি বললাম, এই হচ্ছে আমাদের হতভাগা মানুষ, মারাও গেছে 21 বছর বয়সে, বেঁচে থাকা অবস্থায় মাত্র একটা কাব্যগ্রন্থ পাবলিশ করতে পারছে। সুকান্ত ভট্টাচার্যের এই ইনফরমেশনটা তুলে ফেলো। তুলে ফেলা হইলে কমেন্টে ঝটপট ডি লিখবা, ডি দিয়ে ভাষায় দিবা, একদম উড়ায় ফেলবা। ঠিক আছে? ওকে, ডান ডান, ঠিক আছে, তাহলে মুছে দিলাম এটা। ঠিক আছে, ওকে। তারপরে আবার খাতা কলম নাও। আরো একটা জিনিস, এই যে আকাল কাব্যগ্রন্থটা লেখা, এটা কোন বিষয় নিয়ে লেখা? তো তৎকালীন সময়ে বাংলা 1176 সালে যে মনন্তরটা হয়, আকাল কাব্যগ্রন্থটি 76-এর মনন্তর নিয়ে লেখা। 76-এর মনন্তর নিয়ে লেখা। বাংলায় ইংরেজ শাসনের কারণে যে
ওকে, 76-এর মন্বন্তর নিয়ে লেখা। ওকে, তো ঝটপট তুলে ফেলো। ক্লাসে বাচ্চা কাচ্চা কই? এই টাইমে ক্লাস করতে চাও না সবাই, না? এত কম বাচ্চা কাচ্চা। 76-এর মন্বন্তর, ও আচ্ছা সরি, মন্বন্তর, মন্বন্তর, 76-এর মন্বন্তর নিয়ে লেখা। ওকে, ঠিক আছে, তোলা ফেলা ডান। ওকে, 76-এর মন্বন্তর নিয়ে লেখা। ওকে, শেষ। তাহলে আমরা তার একটা স্পেশাল সাইট জানলাম। এবারে সে যে এত কম বছর বয়সে, কি বলো দেখি, এত কম বছর বয়সে তিনি একটা পত্রিকার সাথে যুক্ত ছিলেন, সেটাও আমাদেরকে নোট করতে হবে। 3 নম্বর নোট, তিনি কি দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা। অর্থাৎ তিনি কোন পত্রিকায় কাজ করত? দৈনিক স্বাধীনতা পত্রিকায় কাজ করত। সেই পত্রিকার কিশোর সভা অংশ সে নিজে পাবলিশ করছে। অর্থাৎ কতটা ট্যালেন্টেড ছিল। এবং এই মৃত্যু পর্যন্ত তিনি যে একটাই মাত্র কাজ করছে, সেটা এখানেই দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের অংশ হিসেবে সে কাজ করেছে। এবং তাকে নিয়ে আরেকটা জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে চিপস। ভাইয়া, আমি এখন যদি বলি, দেখি তোদের মধ্যে সমাজ বিজ্ঞান কে ভালো পড়ছে? কার কার এইচএসসি তে সমাজ বিজ্ঞান ছিল? একটু হাত তুলো দেখি। কার কার এইচএসসি তে সমাজ বিজ্ঞান ছিল তারা একটু হাত তুলো। তাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর আমি জানতে চাবো, যে ভাইয়া আমার ছিল, একটু জানাও কি সেটা। সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের ফেভারিট চিপস। সুকান্ত ভট্টাচার্য চিপস খাইতো। সুকান্ত ভট্টাচার্য কি করত? সুকান্ত ভট্টাচার্য চিপস খাইতো। আর কি চিপস খাইতো? সুকান্ত ভট্টাচার্য কার্ল চিপস খাইতো, আর মার্কস দুধ খাইতো। হ্যাঁ, এটার মানে কি? সমাজবিজ্ঞানের পোলাপাইনরা এটা বুঝবে। আর বাকি যারা, কার্ল চিপস দেখো না, একটু টমেটো ফ্লেভারের চিপস পাওয়া যায়, 10 টাকায় এখনো পাওয়া যায় কার্ল চিপস। আর কি? তোদের কমেন্টগুলো দেখি এখানে। ওকে, সুকান্ত ভট্টাচার্য কার্ল চিপস আর মার্কস দুধ খাইতো, এটার মানে কি? কমার্সদের বলতেছি না, আমি মানবিকেরদের জানতে চাচ্ছি, বাকিদের আমি জানাই দিচ্ছি। ওকে, মানবিকের, ইয়েস, কার্ল মার্কস চিনতে পারছো? হ্যাঁ, তার মানে এটা কেন বললাম? কারণ সুকান্ত ভট্টাচার্য বামপন্থী ছিলেন। আমরা এখন তো বামপন্থীকে গালি বানায় ফেলছি, যে ও বাম করে মানে ওই শাহবাগী, ওর গায়ের মধ্যে গন্ধ হবে, ওকে দেখতে ইচ্ছা করবে না, মাথায় ইয়া বড় টিপ দিবে, জামা কাপড় পরবে না। সেটাই তো এখন শাহবাগী হয়ে গেছে, তাই না? কিন্তু বামপন্থী চিন্তাধারা কখনো এমন ছিল না। ইভেন তুমি যদি এখনো ইউএসএ দের লেফটিস্টদের দেখো, তারা সবচেয়ে সাজানো গুছানো মানুষ। আমাদের দেশে বামপন্থী জাস্ট একটা, ডিরেক্ট বলতে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছাড়া সেটা এখন আর কিছুই না। বসে বসে, এটার জন্য জানি না আবার কন্ট্রোভার্সিতে পড়ে যাব কিনা এখন অনলাইনে থাকলে, বাট সিরিয়াসলি বলতেছে, আমাদের দেশে বামপন্থী চিন্তা ভাবনা মানে ক্রিমিনাল ইললিগাল অ্যাক্টিভিটি ছাড়া আর কিচ্ছু না। তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবা, আমি সিরিয়াসলি বলতেছি, তুমি যদি সত্যিকারের বামপন্থী করতে চাও, নিজের লাইফে রিভলভ করো। আমাদের দেশে বামপন্থী রিভল্ট নামে কিচ্ছু বেঁচে নাই, একদম নিভে গেছে। এই জিনিসটাকে আমিও পছন্দ করতাম। কার্ল মার্কসের বামপন্থী ব্যবস্থা কেমন ছিল জানো? সমাজে সবাই সমান হবে, সবার সমান অধিকার হবে, জামা কাপড় খোলা, গাঁজা খাওয়া, এগুলো স্বাধীনতা না। বামপন্থী চিন্তা ভাবনা ছিল সমাজের নিচু শ্রেণীর মানুষও এবং উঁচু শ্রেণীর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সমাজে ক্যাপিটালিজম থাকবে না। এটা ছিল কার্ল এবং মার্কসের চিন্তা ভাবনা। কিন্তু এখনকার বামপন্থী চিন্তা ভাবনা মানে কপালে একটা বড় টিপ দিয়ে করে দাঁত ব্রাশ না করে মাইকে চিল্লায়, এটাই হয়ে গেছে এখনকার বামপন্থী চিন্তা ভাবনা, শাহবাগী চিন্তা ভাবনা। তোমাদের মধ্যে কেউ শাহবাগী থেকে থাকলে আসসালামু আলাইকুম, সরি, কিন্তু আমি বাস্তবতা বলতেছি। কিন্তু কার্ল মার্কসের বামপন্থী চিন্তা ভাবনা কখনোই এমন ছিল না। ইভেন 2000 সালের আগে বামপন্থী দল এত বেশি গুছানো ছিল,
তারা সংস্কৃতির চর্চা করত, তারা একটার পর একটা ডিবেট করত, এত সুন্দর কথাবার্তা বলতো। এখন বামপন্থী মানুষের মধ্যে এগুলো কেউ নাই। এখন এটা একটা এজেন্ডা হয়ে গেছে যে যত উল্টোপাল্টা বাজে বিষয়কে সাপোর্ট করা যায়, আমার অধিকার বলে সমাজের বিপরীতে যাওয়া। এই জিনিসটা না। বামপন্থী কখনো একজন মানুষের এবং সমাজের বিরুদ্ধে কিছু করতে চায় না। সমাজের সবাইকে নিয়ে একটা ভালো লাইফ করতে চায় বামপন্থী, যেটা এখন আমাদের মধ্যে আর নাই, তাই না? তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? হুম। তো এই হচ্ছে অবস্থা। সো আমাদের সুকান্ত ভট্টাচার্য বামপন্থী ছিলেন। সুকান্ত ভট্টাচার্য বামপন্থী ছিলেন, প্রকৃত বামপন্থী, ঠিক আছে? সুকান্ত ভট্টাচার্যকে আবার শাহবাগী মনে করিও না। তার কথাবার্তায় ওই টাইপের জিনিস ছিল না। সে আসলেই অধিকারের কথা বলতো, নাকি বলতো আমাকে গাঁজা খাইতে দাও, আমার পোশাক আমার মতো, এগুলো সেও কিছু বলে নাই। সে এগুলো কিছু বলে নাই, সে সত্যিকার অর্থে সমাজের জন্য কথা বলছে। তারপরে সুকান্ত ভট্টাচার্য বামপন্থী ছিলেন। তার রচনায় কার্ল মার্কসের তার রচনায় কার্ল মার্কসের চিন্তাধারার প্রভাব পাওয়া যায়। কার্ল মার্কসের চিন্তাধারার প্রভাব পাওয়া যায়, অর্থাৎ তিনি প্রভাব পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা। ইভেন সিরিয়াসলি এমন অবস্থা হয়ে গেছে, তোদের মধ্যে যারা আর্ট ভালোবাসিস, কেউ হয়তো বা চাইস ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় পড়বো, একটা ডিপার্টমেন্টকে কিভাবে ডিফেম করা যায়, একটা শিল্পকে কিভাবে নষ্ট করা যায়, সেটাও করতেছে এই তৎকালীন বামপন্থী নামের মানুষগুলো। স্বাধীনতা মানে এই না যেটা সমাজের মানুষকে কি করায়, সমাজের মানুষকে খারাপ ফিল করায়, ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তো তুলে ফেলেছেন ঝটপট। সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠা ছিলেন। তারপরে সুকান্ত ভট্টাচার্য বামপন্থী ছিলেন। তার রচনায় কার্ল মার্কসের কার কথা, কার্ল মার্কসের চিন্তাধারার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তুলে ফেললে কমেন্টে কি লিখতে হবে? ডান লিখতে হবে। আর শাহবাগী হইলে কি লিখতে হবে? গোসল করে ক্লাসে আসতে হবে, ঠিক আছে? লেখা শেষ হইলে কমেন্টে ডি লিখতে হবে, আর শাহবাগী হইলে ক্লাসে গোসল করে আসতে হবে, ঠিক আছে? ওকে ভাই, সিরিয়াসলি এখন এগুলো নিয়ে কি কাহিনী হয়ে যাবে আল্লাহই জানে। আর আর কথা না বাড়াই, ঠিক আছে? ওকে। আমৃত্যু শব্দটা জেনে রাখো। আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত। ওকে, একটা ভালো জিনিস বলছো, তোমরা তো বাঙালি হইছো কিন্তু বাংলা শব্দ চিনো না। তোদেরকে কেমনে যে পিষবো আমি, খালি ক্লাসে আয়। বাঙালি হইছিস, আমৃত্যু শব্দ চিনিস না। আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত। মৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত। এক কথায় প্রকাশ করিস নাই, পা থেকে মাথা পর্যন্ত এটাকে কি বলে? আপাদ মস্তক। অর্থাৎ শব্দটা পর্যন্ত অর্থে ব্যবহার হয়, ঠিক আছে? তো আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত। সেম ভাবে আমরা হচ্ছে একটা শব্দ পাই বাংলায়, মরণোত্তর। কি নোত্তর? মরণোত্তর। মরণোত্তর অর্থ কি? মৃত্যুর পরে। মরণ প্লাস উত্তর, উত্তর মানে পরে, তাহলে মৃত্যুর পরে। ধরো কাজী নজরুল ইসলাম তার লাইফে অনেক ভালো কিছু করছে, কিন্তু তিনি বেঁচে থাকা অবস্থায় তার সাহিত্যগুলোকে সেভাবে সবাই আইডেন্টিফাই করতে পারেনি। তার মারা যাওয়ার পরে তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। যেমন কাজী নজরুল ইসলাম 21শে পদক মৃত্যুর পরে পাইছেন, তাহলে সেটা কি, সরি, স্বাধীনতা পুরস্কার মৃত্যুর পরে পাইছেন, সেটা হয়ে যাবে কি? মরণোত্তর। অর্থাৎ যেই পুরস্কার কেউ মৃত্যুর পরে পায় সেটাকে মরণোত্তর পুরস্কার বলে। এটা আগেই জানায় রাখলাম, কেন? কারণ যখন পড়তে যাবা তখন এই শব্দটা ভাবা, মরণোত্তর। মরণোত্তর মানে মৃত্যুর পরে যেই জিনিসটা পাওয়া যায়। আর আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে? ওকে। বামপন্থী মানে কি? বামপন্থী মানে প্রচলিত সমাজ ব্যবস্থার বিপরীতে গিয়ে সমাজের সব শ্রেণীর মানুষের সমান অধিকার নিয়ে কথা বলাই হচ্ছে বামপন্থীর মেইন থিম ছিল। এখন বামপন্থী মানে গোসল না করা, শেষ, এটাই।
তোরা মুখস্থ করবি কি, তোরা মুখস্থ করবি বামপন্থী মানে গোসল না করা। ঠিক আছে, ওকে। তারপরে আসি তার সাহিত্যের নামগুলো মুখস্থ করে ফেলো। কাব্যগ্রন্থ, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল। মুখস্থ করে ফেলো। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, অভিযান। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, অভিযান। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, অভিযান। ওকে, এটা কি, এটা হচ্ছে তার যতগুলো কাব্যগ্রন্থের নাম আছে লিখে ফেলো, মুখস্থ করে ফেলো। সম্পাদিত গ্রন্থ এটা আমরা তুলে ফেলছি, সো এটা এখন আর লেখার দরকার নাই, এটা আমরা আগেই তুলে ফেলছি যে তিনি ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের জন্য কি লিখেছেন, আকাল নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করছেন, এটা পড়ে ফেলছি। এখন তার বাকি কাব্যগ্রন্থগুলো লিখে ফেলি। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, অভিযান। ওকে, ঝটপট লিখে ফেলো। ওকে, ও পূর্বাভাস বাকি আছে, হ্যাঁ পূর্বাভাসে অ্যাড করে ফেলো। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, অভিযান, পূর্বাভাস। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, হরতাল, অভিযান, পূর্বাভাস, এগুলো তুলে ফেলো। তুলে ফেলা হলে ডান। আমাদের সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে পড়াশোনাও ডান। তার রচনায় আমরা কাজী নজরুল ইসলামের প্রভাব লক্ষ্য করি, এটাও লিখে রাখতে পারো। তার রচনায় কার বলো দেখি, তার কাব্যে কাজী নজরুল ইসলামেরও প্রভাব লক্ষ্য করা যায়। এক ছিল কার্ল মার্কস, আবার সে বিদ্রোহী কবিতাও লিখত, তার রচনায় কাজী নজরুল ইসলামেরও প্রভাব লক্ষ্য করা যায়। দুটোই তুলে ফেলো। এটাও তুলে ফেললে আমাদের সুকান্ত ভট্টাচার্যের পড়াশোনা শেষ। আমরা এখন এবারে যাব সত্যিকার অর্থে যেটা ক্লাসে পড়ার কাজ ছিল। ক্লাসে কি পড়ার কথা ছিল? ক্লাসে পড়ার কথা ছিল 18 বছর বয়সে তোমার কি লাগবে, সেটা আমরা এখানে জানবো। ওকে, ঠিক আছে, ডান, তুলে ফেলছো, গুড জব। কেন কেন রোজা এখন পড়লে তোমার কি সমস্যা? অবভিয়াসলি আবারও পড়াবো, কিন্তু এই মোমেন্টে তুই কি করতেছিস বল? তোর কি কাজ? এইচএসসি পরীক্ষা শেষ, ঘুরতে যাওয়া তোর কাজ না? কোথাও কারো সাথে গল্প করতে যাওয়া তোর কাজ না? তোর কাজ কি এখন? পড়াশোনা। যেই মুহূর্তে যেখানে তোর পড়ার সুযোগ আসবে সেটাই তোমার কাজ। ক্লিয়ার? তো কোথায় কখন কি হচ্ছে এগুলো দেখার লাভ নেই। ফ্রিতে আসে এত টাইম কেন? আমি তো আসে জাস্ট 18 বছর বয়স, চলো আমি কিছু এমসিকিউ সলভ করাই, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করাবো, আসো, এই যে এটা আসছে, এটা এরকম করে, ওকে। এটা পড়াই দিয়ে তোমার কোনো লাভ নাই ভাইয়া। ঢাকা ইউনিভার্সিটি, আবারও বলতেছি, তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ কেন দেওয়া হয়? জাস্ট ফর আইডিয়া দেওয়া, নট তোমাকে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করে দেওয়া। যেই মানুষটা বলবে কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি ঢাবিতে চান্স পাবা, সেই মানুষটা কিছু জানে না, সিরিয়াস কথা। কেন? কারণ কোশ্চেন ব্যাংক সলভ জাস্ট তোমাকে ঢাকা ইউনিভার্সিটির আইডিয়া দিবে, তোমাকে চান্স পাইয়ে দিবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে তুমি একটা বছরেও একটা রিপিটেড কোশ্চেন দেখাইতে পারবা না। বাংলায় তো নাই, জীবনে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন রিপিট করে না। তাহলে কোশ্চেন ব্যাংক মুখস্থ করে কি করবি? কিচ্ছু না, তোকে ফাউন্ডেশনে সব পড়তে হবে। কোশ্চেন ব্যাংক জাস্ট তোকে আইডিয়া দিবে, একটু প্র্যাকটিস, আচ্ছা এরকম টাফ কোশ্চেন হয়, এই বিষয় হয়, এইটুকু তোকে জাস্ট জানাবে, আর কিচ্ছু করাবে না। সো এই কারণেই আই এডুকেশন ডিফারেন্ট। সবাই যেখানে এই প্রশ্ন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন সলভ করো আমার সাথে, তুমি চান্স পাবো। কোশ্চেন সলভ করে কি হয়? বেসিক ভিতরে পড়া না থাকলে তুই নতুন প্রশ্ন অ্যান্সার করবি কিভাবে? কিভাবে অ্যান্সার করবি? পারবি না। তো এই জিনিসটা মাথায় রাখ, এখন তোদের পড়া ছাড়া আর কিচ্ছু নাই। যেই মুহূর্তে যেখানে পড়া হবে পড়া। বাপ মাকে বল আমার 3-4 মাসের জন্য বাদ দিয়ে দাও আমার ফ্যামিলি থেকে, আমি ফ্যামিলির কেউ না। সিরিয়াসলি কথা বলতেছি, আমি ফ্যামিলির কেউ না, আমাকে ফ্যামিলি থেকে আউট করে দাও, আমাকে কোনো কাজ দিবা না। আমি তোমাদের নিজের স্বপ্ন পূরণ করতে চাই, এই স্বপ্ন পূরণের জন্য আমাকে যা করতে হয় আমি করব। বন্ধুকে বলে দিবি দোস্ত সরি, 3টা মাস পর আমরা একসাথে ঢাবিয়ান হব, কিন্তু এই 3টা মাস আমাকে আর ডাকিস না। কেন বলতেছি? কারণ এই রকম ডেডিকেটেডলি না পড়ে 1.5 লাখ স্টুডেন্টের মধ্য থেকে 1000 স্টুডেন্ট হওয়া যায় না। সিরিয়াসলি বলতেছি ভাই, এই রকম ডেডিকেটেডলি না পড়ে দেশের 1.5 লাখ স্টুডেন্ট থেকে মাত্র 1000 জন কোনোভাবেই হওয়া যায় না। আর যদি ভাবো তুমি হবা, তাহলে খেয়ালি পোলাও রান্না করতে থাকো, আর তোমার স্বপ্নকে কোনো একদিন একটা চামচে তুলে নিয়ে খায়ে ফেলে পিছন দিয়ে বের করে দিও, তোমার দ্বারা হবে না। ঠিক আছে?
চলো এখন আমরা তাহলে মেইন কবিতায় ব্যাক চলে যাই। এটা বাস্তবতা রে, এখন যতই আরাম করে বলি বাট এটা একদম সত্যিকার কথা। ঠিক আছে, তো আমাদের এটা কোথা থেকে নেওয়া সেটাও আমরা পড়ে ফেলি, নোট করে ফেলো জাস্ট। আমাদের কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আর কি বাকি আছে? আর হচ্ছে কবিতাটা ছন্দ। কবিতাটির ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। কবিতাটি মাত্রা বৃত্ত ছন্দে রচিত। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ডান। তো ঝটপট তুলে ফেলেন, কবিতাটির ছন্দ কি? মাত্রাবৃত্ত ছন্দে। হ্যাঁ, স্যারের পা ধোয়া পানি, তাই না? সুবিয়ান স্যারের কথা, এই স্যারের পা ধোয়া পানি, ওই ভাইয়ের কপালের সাথে ঘষা, এগুলো খাইলেই চান্স হয়ে যাবে, তাই না? তারপর কি? লুল্লু মধু, তাই না? লুল্লু মধু খাইলে চান্স হয়ে যাবে, এইটা এখন বর্তমান অবস্থা। ঠিক আছে, ওকে, তুলে ফেলেছো, ডান। কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। কবিতাটি মাত্রবৃত্ত ছন্দে রচিত। এই ক্লাসে বাচ্চা কাচ্চা কম কেন? ক্লাসে রিঅ্যাক্ট বাটনে টিপে ধরে থাকবি, একেবারে টিপে ধরে থাকবি, নাইলে পড়াবো না। ক্লাস শেয়ার করিস না, না বললে তাহলে আমার এত মজা করে পড়ায় লাভ কি? সিরিয়াসলি আমি কেন ফ্রিতে পড়াচ্ছি? আমার তো একটা নিড আছে, তাই না? এটা কেউ টিচাররা বলতে চায় না, আমি বলতেছি। কেন? তোদের সাথে কি কথা? তোদেরকে আমরা ফ্রিতে পড়াচ্ছি কেন? তোরা ক্লাস করবি, এই জন্যই তো, এটাই তো উদ্দেশ্য। কেন? তোরা আইডিয়া পাইস যে যে টিচারের কাছে পড়তে চাচ্ছিস তারা পড়ায় কেমন। তো অবভিয়াসলি আসলে তোদেরকে ফ্রিতে পড়ানোর একটাই চাওয়া থাকবে। এডুকেশন ফ্রিতে আরো অনেক সার্ভিস দেয়। তুমি যদি সত্যিকারে একেবারেই তোমার কোনো পড়ার ক্ষমতা না থাকে, এই টাইপের স্টুডেন্টদের জন্য এই ডিসিশনটা নেওয়া, যে তুমি পড়তেই পারতেছো না, তোমার একদমই বাবা মা নাই, সেই রকম স্টুডেন্ট তোমাদের আর্থিক সমস্যার কথা জানাইতে পারো। তারা সেই আর্থিক সমস্যার কথা জানাইলে একটা আলাদা হিসাব, কিন্তু তোমার বাপ মায়ের টাকা আছে, তুমি এখন আসে বলতেছো ভাইয়া আমাকে একটু কমে ভর্তি হয়ে দেন, ওই বাকি টাকা দিয়ে তুমি ঘুরে বেড়াবা, এই টাইপের কাজ করতে যায় না। মানুষের হক যে কত বড় বিষয়, এখন পড়া থেকে সরে যাব থেকে বলতেছি না, বাট এই টাইপের কাজ যারা করতেছো তাদেরকে মাস্ট মাস্ট মানা করতেছে যে এই ধরনের কাজে কখনো ইনভলভ হইও না। ঠিক আছে, ওকে। মানুষের হক মারবা, মরার পরে আল্লাহ বলবে তোমার সব নেকি তাকে দিয়ে দাও, কি করবা তখন? মৃত্যুর কথা একবারও মনে হয় না? ওকে, চলেন এখন আমরা ডিরেক্ট আমাদের কবিতায় চলে যাই। আর অনেক আবল তাবল কথা হচ্ছে, পড়ার সময় অন্য কথা বলা স্বর্ণ ভাইয়ার কি না, স্বর্ণ ভাইয়ার বিষয় না। ফন্ট কি হয়েছে রে? ফন্ট গুলো ভাঙে গেছে কেন? কি কাহিনী? পাওয়ার পয়েন্টের প্রবলেম হয়েছে? হ্যাঁ, তো পাওয়ার পয়েন্ট এই যে কোনো এডিট করার অপশন নেই। আচ্ছা বলি, আমি এখন পড়ায় দিচ্ছি, এগুলো এখানে কোনো চেঞ্জ করা যাচ্ছে না। একটা কাজ করো, ইয়াকে আমার ফাইলটাকে পিডিএফ বানায় আমার এখানে ফার্স্ট মেইলে পাঠাইতে বলো। হ্যাঁ, তারেক ভাইকে ফার্স্ট বলো, ইয়ার পাওয়ার পয়েন্ট নষ্ট হয়ে গেছে। 18 বছর বয়স কি দুঃসাহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই বিরাট দুঃসাহসেরা দেয় উকি। তো এই যে কবিতাটা আমি পড়াবো ভাইয়া, তার আগে একটু খাতা কলম বের করেন, তার আগে একটু ঝটপট খাতা কলমটা বের করেন। খাতা কলমটা বের করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা জিনিস জানতে হবে। এই 18 বছর বয়স কবিতায় স্তবক কয়টা? কবিতার স্তবক কয়টা? ঝটপট বলবা। 18 বছর বয়স কবিতার স্তবক কয়টা? যে বলতে পারবা তার জন্য একটা চকলেট। ঝটপট বলো, স্তবক কি সেটাও জানাবো, আগে উত্তর করার চেষ্টা করো। 18 বছর বয়স কবিতার স্তবক কয়টা? ঠিক আছে, সি ইউ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 18 বছর বয়স কবিতার স্তবক কয়টা? আর যারা ফ্রেন্ডরা কে মেনশন করতেছিস না তাদের আবার কি বলবো,
ডাক ভাই ডাক। নতুন বাচ্চা কাচ্চা একসাথে একই ক্যাম্পাসে কলেজ লাইফের ফ্রেন্ড পড়ার যে মজা না, ওই মজা আর কোথাও পাবি না। আর যদি চান্স না পাই, তোর ফ্রেন্ড সার্কেল কিচ্ছু থাকবে না। ঝটপট অ্যান্সার করেন। 18 বছর বয়স, কবিতায় স্তবক কয়টা? 18 বছর 8টা। যাক, এরা পড়াশোনা করছে। 18 বছর বয়স, কবিতার স্তবক 8টা। এখন অনেকেই বলবো ভাইয়া স্তবক কি? তো জানে রাখো, কবিতায় দিছে। ওকে, আমি অন করে নেব, সমস্যা নেই। ড্রাফটে, ওকে। 18 বছর বয়স, কবিতার স্তবক কি? একটা কবিতার স্তবক মানে হচ্ছে কবিতার বেশ কয়েকটা লাইন, সেটা 3টা হইতে পারে 4টা লাইন, যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, সেটাই হচ্ছে কবিতার স্তবক। তোমরা দেখো না, একটা কবিতা লেখা থাকে, মাঝখানে একটু ফাঁকা দেওয়া থাকে, তো এই ফাঁকা দেওয়াগুলো হচ্ছে কবিতাকে আলাদা আলাদা স্তবকে ভাগ করা। তো তুমি স্তবক শব্দটাকে মনে রাখতে পারো কবিতার অংশ বা পার্ট হিসেবে। ঠিক আছে, অংশ বা পার্ট হিসেবে এটা কবিতা দেখলেই বোঝা যায়। সো 18 বছর বয়সে এরকম 4টা লাইন করে পুরো কবিতায় ভাগ করা। তাহলে স্তবক আছে। কবিতার লাইন কয়টা? টোটাল 32টা লাইন। কবিতায় টোটাল 32টা লাইন। এই 32টা লাইনকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রতি স্তবকে লাইন কয়টা? প্রতি স্তবকে লাইন হচ্ছে কবিতার কয়টা বলো দেখি? 8 ভাগ 32, 4 8 32। অর্থাৎ এই কবিতায় 8টা টোটাল স্তবক আছে, টোটাল 32টা লাইন আছে। প্রত্যেকটা স্তবকে লাইন আছে কয়টা? প্রত্যেকটা স্তবকে লাইন আছে 4টা করে। কয়টা করে? 4টা করে। এটা তুলে নাও, এটা কবিতার ব্যাখ্যার একটু ডিপের কোশ্চেন, অ্যাডমিশনে করে না, বাট করলে যেন অ্যান্সার করতে পারো সেটাও মাথায় রাখবা। 18 বছর বয়স, কবিতায় স্তবক কয়টা? 8টা। প্রত্যেকটা স্তবকে লাইন কয়টা? 4টা। 4 8 32, তাহলে টোটাল লাইন 32টা। ক্লিয়ার? বুঝে গেছো? চকলেট দেন। ঠিক আছে, এই চকলেট দিচ্ছি, সবাই ভাগ করে নিও। ঠিক আছে, চকলেট দিচ্ছি, সবাই ভাগ করে নিও। মোদের বিদ্যালয়ে বেশ কিছু পোলাপাইন দেখতেছি। কি অবস্থা আপনাদের স্যারেরা, কেমন আছেন? চকলেট কোথায়? চকলেট চকলেট খুঁজে বের করি, থাম তোদের জন্য। এই যে, হেলদি খাবার না দিয়ে চকলেটই দিই। এই যে দেখ, চলে গেছে তোদের জন্য চকলেট। ওকে, তাহলে স্তবক কয়টা? স্তবক 8টা। প্রতি স্তবকে লাইন কয়টা? প্রতি স্তবকে লাইন হচ্ছে 4টা। 4 8 32টা। ক্লিয়ার কনসেপ্ট? বুঝে গেছো? কেউ বুঝতে না পারলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। স্বর্ণ ভাইয়ের ক্লাসে কোনো তাড়াহুড়া নাই। আমরা শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট মানুষ, পড়বো, পড়াকে মাথার মধ্যে ঢুকায় ফেলবো। ঠিক আছে? আবার হ্যাঁ, প্যারা, তোমরা এটাকে প্যারাও বলতে পারো। প্যারাও বলতে পারো, কিন্তু প্যারা নামে আসলে শব্দটা বাংলার ক্ষেত্রে সেভাবে ইউজ করা হয় না। বাট প্যারা একই জিনিস। ঠিক আছে, প্যারা আর স্তবক একই জিনিস। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকবার বুঝাই দেই। ধরো আমি কবিতাটাই দেখাই তোমাকে। কবিতাটা আমি একটা পিডিএফ ওপেন করে তোমাকে দেখাই। ঠিক আছে, যে বুঝো নাই তার জন্য অবশ্যই আমি বারবার বুঝাবো, কোনো সমস্যা নাই। ক্রমে গেলাম। কি 18 বছর বয়স হয়ে গেছে? এখনো হয় নাই, হইতে হবে। ওকে, ঠিক আছে। তোমাদের জন্য নতুন একটা পেজে সুন্দর করে সব বের করে দিলাম, যেন ভালো করে লিখে পড়াইতে পারি। ওকে, চলে আসছে। এখন আমি তোমাদেরকে প্যারা বা স্তবকের অংশটা বুঝাই দিই। আচ্ছা, চলে আসছে তো আরো ভালো জিনিস। কি ভালো জিনিস? তোমাদের কোর্সের ডিটেলস। এত কিছু জানতে হবে না রে, জাস্ট পেজে মেসেজ দিবি, ভর্তি হবি।
পড়া, টিচার পড়াইতে পারলে অ্যাডমিশনের পড়া হবে, এটাই হচ্ছে অ্যাডমিশনের মেইন জিনিস। এর বাইরে আর কিছু লাগে না, ঠিক আছে? এর বাইরে আর কিছু লাগে না। তো এই যে দেখো, আমি যেটা তোমাদেরকে বোঝানোর জন্য আসলাম, দেখো এই যে ফন্ট গুলো আছে কবিতাটায়, দেখবা বইয়ের মধ্যে 4টা লাইন আলাদা আলাদা করে মাঝখানে একটা প্যারা করে ফাঁকা দেওয়া আছে। এই যে ফাঁকা, প্রত্যেকটা অংশের এক একটা নির্দিষ্ট অর্থ থাকে। তো কবিতাকে যখন এরকম প্যারাতে ভাগ করা হয়, প্রত্যেকটা প্যারাকে বলা হয় স্তবক। প্রত্যেকটা প্যারাকে বলা হয় স্তবক, এবং প্রত্যেকটা স্তবকে সেম লাইন সংখ্যা থাকে। তো এখানে লাইন কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে এই কবিতায় স্তবক এরকম আছে টোটাল 8টা। প্রত্যেকটা স্তবকে লাইন আছে 4টা, 4 8 32, কবিতায় লাইন আছে টোটাল 32টা। ঠিক আছে? আই হোপ আপনারা বুঝে গেছেন, কোনো ঝামেলা নেই। এখন যেহেতু ঝামেলা নেই, আমরা এখন আমাদের আরেকটা অংশে চলে যাব। সেটা কি বলেন দেখি? সেটা হচ্ছে নোট করা। ঝটপট নোট করেন, একটা মেজর জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেয়। সেটা কি? 18 বছর বয়স কবিতাটা আসলে কি নিয়ে? 18 বছর বয়স কবিতাটা কি নিয়ে? কবিতাটা 3 ভাগে ভাগ করা। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা। 3 ভাগে কি কি ভাগ করছে ভাইয়া একটু বলেন দেখি, সেটাও বলতেছি। 18 বছর বয়স কবিতাটা কয় ভাগে ভাগ করা? 3 ভাগে ভাগ করা। 1 নাম্বার, প্রথম 12 লাইন। প্রথম 12 লাইনে 18 বছর বয়সের ইতিবাচক দিক দেখানো হয়। 18 বছর বয়সের ইতিবাচক দিক দেখানো হয়। 18 বছর বয়সের ইতিবাচক দিক। তারপরে কি? তারপরের 12 লাইনে যদি যাই, তাহলে হচ্ছে পরবর্তী 12 লাইনে, পরবর্তী 12 লাইনে 18 বছর বয়সের নেতিবাচক বা খারাপ দিকগুলোকে তুলে ধরা হয়। তারপরে কি? লাস্টে 12 12 24, 32 লাইন হইতে বাকি আর 8 লাইন। শেষ 8 লাইনে 18 বছর বয়সের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 18 বছর বয়স বা তরুণদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই পৃথিবীতে তরুণদের কেন দরকার সেটাই তুলে ধরা হয়। প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। 18 বছর বয়সের বা ব্র্যাকেটে তরুণদের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এটাই হচ্ছে আমাদের পুরো কবিতার থিম। অর্থাৎ পুরো কবিতাটা 18 বছর বয়সের বা তরুণদের কেন এই পৃথিবীতে দরকার, এই তরুণদের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক তুলে ধরে। 18 বছর বয়স কবিতা থেকে যদি একটু কোশ্চেন আসে যে 18 বছর বয়সের কোন লাইনটি 18 বছর বয়সের নেতিবাচক দিক তুলে ধরে, তাহলে 12 লাইনের পরে 13 থেকে 24 লাইন পর্যন্ত সবগুলো লাইন 18 বছর বয়সের নেতিবাচক দিক তুলে ধরে। 1 থেকে 12 লাইন 18 বছর বয়সের ইতিবাচক দিক তুলে ধরে। আর শেষের 8টা লাইন 18 বছর বয়সের এই পৃথিবীতে কেন দরকার, তরুণদের প্রয়োজনীয়তা এই পৃথিবীতে, এটা নিয়ে আলোচনা করে। তাহলে এই পুরো কবিতায় কিসের? আর তরুণদের এই পৃথিবীতে কি কারণে প্রয়োজনীয়তা, তরুণদের বৈশিষ্ট্য, এটা নিয়েই কবিতাটা লেখা। অর্থাৎ পুরো কবিতা পড়লে তুমি জানতে পারবা তুমি কিভাবে 18 বছর বয়সী হবা, তোমার কি কি গুণ থাকবে, আর কি কি দোষ থেকে তুমি দূরে থাকবা। আর এই পৃথিবীতে 18 বছর বয়স নেমে আসার, অর্থাৎ তরুণরা এই পৃথিবীর রাষ্ট্র শাসনে নামুক, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেই সুকান্ত ভট্টাচার্য কবিতাটা লিখছে। বুঝতে পারছো না? এর চেয়ে সহজ ভাষায় বোঝানো সম্ভব না ভাইয়া। কবিতা থেকে যত অনুধাবনমূলক কোশ্চেন থাকবে, জাস্ট ভাইয়ার এই 5 মিনিটের লেকচার মনে রাখবা, এনাফ। আর কিচ্ছু এর বাইরে অনুধাবনমূলক করতেই পারবে না, করতেই পারবে না এর বাইরে অনুধাবনমূলক কোশ্চেন। এটাই কবিতার থিম। এই থিম ধরে যেই টাইপের প্রশ্ন আসবে সেটাই তুমি অ্যান্সার করবা, বাকিটা কবিতা লাইন টু লাইন পড়লেই পারবা। এই কবিতা থেকে সবচেয়ে বেশি জ্ঞানমূলক আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। 18 বছর বয়স কি জানে, 18 বছর বয়স কি জানে না,
উকি ঝুঁকি, যন্ত্রণা মন্ত্রণা। আমরা এখন র‍্যাপ করব, তোমরা র‍্যাপ শুনছো না, কবিতার লাইনে লাইনে র‍্যাপ বা ছড়ার মতো করে আমরা কবিতাটা মুখস্থ করব। 2টা লাইনের অন্তমিল ধরে ধরে এই কবিতার সবগুলো জ্ঞানমূলক এমসিকিউ আমাদের শেষ হয়ে যাবে। তো এই পার্টটা অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে, একটু র‍্যাপ করব। উকি ঝুঁকি, মন্ত্রণা যন্ত্রণা, একদম ছোট বাচ্চার রাইমের মতন মিল আছে। তুলে ফেলছো এটুকু? যদি তুলে ফেলো তাহলে আমরা চলে যাই, আমাদের পড়ায় ফিরে যাই। ঠিক আছে? ওকে, চলো আমরা এখন র‍্যাপ করা শুরু করি আমাদের। তো শুরু করি একদম শুরু থেকে, ঠিক আছে? ওকে, প্রথম লাইনটা আমাদের শুরু হবে উকি ঝুঁকি দিয়ে। ডিরেক্ট 18 বছর বয়স আমি বারবার লিখবো না, খাতাটা নোট করো, এক লাইনে শেষ হয়ে যাবে। 18 বছর বয়স ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তোলার, অর্থাৎ কি 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়সকে দমানো যায় না। 18 বছর বয়স কি করে? স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেয়। ঝুঁকি নেয় কিসের? স্পর্ধায় মাথা তোলার। 1 নম্বর গেল। তারপরে এর সাথে কি থাকবে? উকি ঝুঁকি। তাহলে সেম ভাবে 18 বছর বয়স কি করে? উকি দেয়। 18 বছর বয়সে উকি দেয় কি? উকি দেয় হচ্ছে দুঃসাহস। এখান থেকে আমাদের 2টা এমসিকিউ শেষ। উকি ঝুঁকি। 18 বছর বয়সে, এটা পড়তে পড়তে অনেক সহজ হয়ে যাবে। 18 বছর বয়সে ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তোলবার, উকি দেয় কি? উকি দেয় হচ্ছে কি? বলেন দেখি ঝটপট। 18 বছর বয়স, ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তোলার, উকি দেয় কি? উকি দেয় হচ্ছে, বলেন, দুঃসাহস। এটাকে আর 18 বছর বয়স লিখতে হবে না, ডিরেক্ট লিখবা 18 বছর বয়সে উপরে, তারপর উকি দেয় ঝুঁকি নেয়, উকি দেয় ঝুঁকি নেয়, উকি দেয় স্পর্ধায় মাথা কি? উকি দেয় দুঃসাহস, ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তুলবার। আরো ক্লিয়ার করে দিব এখনই, চলো ঝটপট। উপরে খালি টাইটেলে লিখবা কি? 18 বছর বয়স, 18 বছর বয়স। তারপরে ডিরেক্ট নোটটা শুরু করবা কবিতার লাইনের মতন। উকি দেয় দুঃসাহস, ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তোলার। ক্লিয়ার? তারপর আরো শুরু হবে, আরো শুরু হবে কি? তারপরে দেখো 18 বছর বয়সের নেই, 18 বছর বয়সের নেই কি নেই? 18 বছর বয়সের নেই ভয়। তারপরে আসি, এটা খুবই কনফিউজিং এমসিকিউ। 18 বছর বয়সে নেই, 18 বছর বয়সে নেই সংশয়। জাস্ট এ আর এর, দেখো এখানে আছে কি? বয়সের, অর্থাৎ লাস্টে আছে এর। এর থাকলে হবে ভয়, শুধু এ থাকলে হবে সংশয়। এই জিনিসটা মোস্ট কনফিউজিং। এখানে ট্রিপল স্টার দিবা। কবিতার লাইন থেকে সবসময় জ্ঞানমূলক কোশ্চেন উত্তর করতে হয়। তো প্রশ্ন যদি হয় 18 বছর বয়সের কি নেই, 18 বছর বয়সের নেই ভয়, 18 বছর বয়সে শুধু এ থাকলে হবে সংশয়। ক্লিয়ার? এটা নিয়ে আর কনফিউজ হওয়া যাবে না, এটা নিয়ে আর কি কনফিউজ হওয়া যাবে না। এই সুদীপ বিশ্বাস, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, ঝটপট ক্লাস করো। তাহলে 18 বছর বয়সের নেই ভয়, বয়সে নেই সংশয়, এর এ, এর এ, বয়সের নেই ভয়, বয়সে নেই সংশয়। 2টা হয়ে গেল। তারপরের গুলো আরো সোজা।
তারপরের গুলো কি আরো সোজা। আবার ওই সেম 18 বছর বয়সে লেখা আছে 18 বছর বয়স জানে না। 18 বছর বয়স কি জানে না ভাইয়া, বলো দেখি। 18 বছর বয়স কাঁদতে জানে না। 18 বছর বয়স কি জানে? 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। সো নোট করে ফেলেন কি কি শিখলাম। 18 বছর বয়সে ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তোলবার উকি দেয় দুঃসাহস। 18 বছর বয়সের কি নেই ভয়, বয়সে কি নেই সংশয়। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। 18 বছর বয়স কি জানে না? কি জানে না? 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাঁদতে জানে না। কি জানে না? কাঁদতে জানে না। এখানেই শেষ না, আরো আছে সেম সুরে। 18 বছর বয়সে কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। 18 বছর বয়সে কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। তাহলে 18 বছর বয়সে প্রাণে অসহ্য কি অনুভব করে তরুণরা? যন্ত্রণা। আর কানে আসে মন্ত্রণা মানে কি? কুমন্ত্রণা দেওয়া হয় 18 বছর বয়সের তরুণদের। এটা নেতিবাচক দিকের এমসিকিউ। 18 বছর বয়সে কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। কত সোজা জিনিস, এগুলো খালি এলোমেলো হয়ে যেত, তাই না? এখন আর এলোমেলো হবে না, এগুলোকে আমরা একদম আলাদা করেই পড়বো। 18 বছর বয়সে কানে আসে মন্ত্রণা, 18 বছর বয়সে প্রাণ কেমন থাকে? প্রাণে অসহ্য যন্ত্রণা থাকে। ক্লিয়ার? ওকে, তুলে ফেলেন ঝটপট। কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। তুলে ফেলেছেন? ওকে, গুড জব। তারপরে আমরা কবিতাটা একবার ডিরেক্ট পড়লেই আমাদের হয়ে যাবে। এটা নিয়ে কবিতাকে নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? তারপরে দেখো 18 বছর বয়সের আরো একটা কনফিউশন। 18 বছর বয়স বাষ্পের বেগে চলে। 18 বছর বয়স কি? বাষ্পের বেগে চলে আর স্টিমারের মতো চলে। স্টিমারের মতো চলে। তাহলে যদি প্রশ্ন হয় 18 বছর বয়স কিসের বেগে চলে? 18 বছর বয়স বাষ্পের বেগে চলে। কেউ স্টিমার অ্যান্সার করবা না। 18 বছর বয়স কিসের বেগে চলে? বতে বেগ, বতে বাষ্প। তাহলে 18 বছর বয়সের চলা নিয়ে দুইটা এমসিকিউ। 18 বছর বয়স বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। ঠিক আছে, তুলে ফেলেন ঝটপট। 18 বছর বয়স কি? বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। ক্লিয়ার? এটাও তোলা শেষ। আমরা অলমোস্ট আমাদের কবিতার মেজর অংশ শেষ করে ফেলছি। একদম মেজর অংশ শেষ। ব্যাস শেষ। এখন আমরা ডিরেক্ট কবিতাটা পড়ব, ঠিক আছে? ডিরেক্ট কবিতাটা বললাম তো, এই কবিতা লাইন টু লাইন পড়লেই আমাদের এনাফ। এখন আমরা ডিরেক্ট কবিতাটা পড়বো। এতক্ষণ পর্যন্ত যে নোট হয়েছে, এই নোটটা কি কি নিয়ে চলো স্বর্ণ ভাইয়ের সাথে একবারে মুখস্থ বলবো। 18 বছর বয়সে ঝুঁকি নেয় স্পর্ধায় মাথা তুলবার উকি দেয় দুঃসাহস। 18 বছর বয়সের কি নেই? ভয় নেই, বয়সে কি নেই? সংশয় নেই। আবার 18 বছর বয়স কি জানে? কাঁদতে জানে না। 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য, জানে না কাঁদতে জানে না। 18 বছর বয়সে কানে আসে মন্ত্রণা, প্রাণে অসহ্য যন্ত্রণা। তারপরে কি? 18 বছর বয়স বাষ্পের বেগে চলে, স্টিমারের মতো চলে। হয়ে গেল না মুখস্থ? এখানে এই জিনিস আজ জীবনে ভুলবা না। এবার কবিতা থেকে ডিরেক্ট কোশ্চেন, বইখানা একটু খুলেন তাহলেই হবে। 18 বছর বয়স কি? দুঃসহ, এটা জানারই দরকার নাই, সহন করা যায় না।
তারপর কি স্পর্ধায় নেয় মাথা তোলার ঝুঁকি, তারা কি স্পর্ধা মানে কি, স্পর্ধা মানে হচ্ছে অহংকার, আত্মবিশ্বাস, স্পর্ধা করে অহংকার করে মাথা তোলার। 18 বছর বয়সে বিরাট দুঃসাহসেরা উকি দেয় তরুণদের মধ্যে। 18 বছর বয়সে তরুণদের মধ্যে কি থাকে না, ভয় থাকে না, এটা তো আমরা আগেই পড়ে ফেলছি। তারপর আর কি, তারপর আমরা কবিতার আরো অংশে চলে যাই। এ বয়স জানে রক্তদানের পুণ্য। 18 বছর বয়স কি জানে, রক্তদানের পুণ্য দ্বারা কি, এখানে হচ্ছে শহীদ হওয়ার কথা বলা হয়েছে। কি জানে, 18 বছর বয়স জানে যে শহীদের মর্যাদা, শহীদের মর্যাদা জানে, এটা বইয়ের পাশে লিখে রাখো এটুকুই। 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য মানে শহীদদের মর্যাদা, তারা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অর্থাৎ 18 বছর বয়সের না থেমে থাকার মানসিকতা। কোনো প্রতিবন্ধকতায় কি, 18 বছর বয়স হইতে হলে কি করতে হবে, তোমাকে দুঃসাহস হতে হবে, স্পর্ধায় মাথা তুলতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে তুমি শহীদের মর্যাদা জানবা, না থেমে বাষ্পের বেগে স্টিমারের মতো না থেমে থাকার মানসিকতা তুলে ধরা হচ্ছে, না থেমে থাকার মানসিকতা। প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ 18 বছর বয়সের তরুণদের মতো এত তীব্র চেতনা যে তারা চাইলে কারো প্রাণ নিতেও পারে, আবার দেশের জন্য জান দিতেও পারে। তারপরে বলছি শপে আত্মাকে শপথের কোলাহলে। তাহলে এখান থেকে আরেকটা এমসিকিউ, এটা কবিতার লাইনটাই মুখস্থ করতে হবে। 18 বছর বয়সে আত্মাকে শপে কোথায়, আত্মাকে শপে মানে কি, আত্মাকে শপে মানে হচ্ছে বিসর্জন করা, বিসর্জন করা, অর্থাৎ আত্মাকে দিয়ে দেয়, বিসর্জন করে। কিসে বিসর্জন করে, শপথের কোলাহল, শপথের কোলাহল মানে মিছিল, অর্থাৎ মিছিল মিটিংয়ে নিজেকে পুরোটা বিলিয়ে দেয়, বিসর্জন করা বা বিলিয়ে দেওয়া। নিজেকে বিলিয়ে দেয় কোথায়, নিজেকে বিলিয়ে দেয় তরুণরা শপথের কোলাহল বা মিছিলে। 18 বছর বয়স কেমন ভয়ঙ্কর, 18 বছর বয়সে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই যে আমাদের 12টা লাইন চলে গেছে, এই 12টা লাইন ছিল ইতিবাচক দিক, এরপর থেকে 18 বছর বয়সের নেতিবাচক দিক শুরু। 18 বছর বয়স ভয়ঙ্কর, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এখান থেকে একটা এমসিকিউ আসবে। 18 বছর বয়সে, নোট করো ঝটপট, 18 বছর বয়সে প্রাণ কেমন, 18 বছর বয়সে প্রাণ তীব্র আর প্রখর, অর্থাৎ তাদেরকে খুব সহজে কি তীব্র আর প্রখরতা থাকে তাদের জীবনের মধ্যে। কানে আসে অসহ্য মন্ত্রণা মানে ওই যে নানা কুমন্ত্রণা আসে, নানা খারাপ কাজের প্ররোচনা আসে, এটাই 18 বছর বয়সের নেতিবাচক দিকের কথা বলা হচ্ছে। যে 18 বছর বয়সে কি আসে, প্রাণ কেমন থাকে, তীব্র আর প্রখর থাকলেও এই বয়সে কানে নানা অসহ্য কি চলে আসে, বলো দেখি, নানা ধরনের কুমন্ত্রণা চলে আসে। তারপরে 18 বছর বয়সের নেতিবাচক দিক নিয়ে আরো বেশ কয়েকটা লাইন আছে, সেই লাইনগুলোকে বাদ দিয়ে আমরা যদি ডিরেক্ট পড়ি তাহলে কি বলো দেখি, সেই লাইনগুলোর অংশ বাদ দিয়ে আমরা একেবারে লাস্ট অংশে চলে আসি। ওই লাইনেও 18 বছর বয়সে কি, 18 বছর বয়সকে নিয়ে আরো অনেক সমালোচনা হবে। টোটাল কয়টা লাইনে, 12-24টা লাইনে 18 বছর বয়সের ইতিবাচক দিক, পরের গুলো সব 18 বছর বয়সের নেতিবাচক দিক। 12-24, লাস্টের লাইন কয়টা, লাস্টের লাইন হচ্ছে 8টা। এই লাস্টের 8টা লাইন আমাদেরকে মনে রাখতে হবে। তব 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রহানি, তবু 18 বছর বয়স নতুন কিছু তো করে। তাহলে বলতেছে 18 বছর বয়সের খারাপ জিনিস আছে আমরা জানি, 18 বছর বয়সে অনেক ঝামেলা আছে, কিন্তু এগুলো কোনো কিছুই করে না, কারণ 18 বছর বয়স নতুন কিছু করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। 18 বছর বয়সে, এই যে দেখো বয়সে নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে।
এখন খুবই সিম্পল, কবি এই জায়গায় কি আকুতি পড়েছেন? এই পৃথিবীর শাসন ব্যবস্থায় দেশ পরিচালনা বা দেশের উপকারে তরুণরা অংশীদারি হোক, এটাই চেয়েছেন কবি। দেশ পরিচালনা বা দেশের উপকারে তরুণরা অংশীদার হোক, এটাই চেয়েছে কে? অংশীদার হোক, এটাই চেয়েছেন আমাদের কবি। এই লাস্ট একটা জিনিস দিয়ে 18 বছর বয়স কবিতাটা শেষ। কবিতার এই কঠিন কঠিন লাইন, এতগুলো লাইন, 32টা লাইন, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। জাস্ট প্রথম 12টা লাইন সিম্পল থিমে ইতিবাচক দিক, 18 বছর বয়স কত ভালো, পরের 12টা লাইন 18 বছর বয়স কত খারাপ, লাস্টের 8টা লাইন এই পৃথিবীতে 18 বছর বয়সের কেন দরকার, এবং এই কবিতায় 18 বছর বয়সের কেন দরকার এটা নিয়ে একটা আকুতি প্রকাশ পেয়েছে। ব্যাস, এই কবিতায় আর কিচ্ছু নাই। আরেকটা জাস্ট লাইন আছে, 18 বছর বয়স বাঁচে কিসে? দুর্যোগ আর ঝড়ের মধ্য দিয়ে বাঁচে। 18 বছর বয়স বাঁচে কিসে? 18 বছর বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কিসের মধ্যে? দুর্যোগ আর ঝড়ে। ব্যাস, তারপরে সবকিছুতে অগ্রণী কারা? 18 বছর বয়সী। সিম্পল। ইয়েস, তরুণদের কথা বলছে। ব্যাস, এই যে দেখো এত বড় একটা কবিতা, এই কবিতাটাকে নিয়ে এলোমেলো করে এত বেশি পড়ার, ব্যাখ্যা লাইন টু লাইন পড়ার যে কবিতা না, আমি সেই কবিতা লাইন টু লাইন তোমাকে পড়াবো না। আজকে দেখো কবি পরিচিতি কবিতাও শেষ হয়ে গেল কত তাড়াতাড়ি, কারণ এই কবিতা থেকে লাইন টু লাইন অ্যান্সার করার মতো প্রশ্নই নাই। কানে মন্ত্রণা আসা মানে কি? মন্ত্রণা শব্দটার অর্থই হচ্ছে কুমন্ত্রণা, খারাপ বুদ্ধি। এটাও কি লিখে দেওয়ার মতো বয়স তোদের না। তো আমি তোদেরকে যেমন সহজ করেও পড়াবো, আবার এমন বাচ্চার মতো করে পড়াবো এটা এক্সপেক্ট করিস না যেটা তোর পড়ার বয়স পার করে আসছিস। কত বছর বয়স? ইন্টারমিডিয়েট পাস করছিস, বাংলার এই বেসিক জিনিস বুঝতে হবে। তো যেমন সহজ কবিতা, সেটার পিছনে সময়ও আমাদেরকে কম দিতে হবে, কেননা আমাদের কঠিন টপিক আসতে থাকবে। তাহলে এই কবিতা থেকে এমসিকিউ কোনগুলো? যা যা আসতে পারে, ইতিবাচক, নেতিবাচক, 18 বছর বয়সের কেন দরকার, তারপরে উকি ঝুঁকি, যন্ত্রণা, মন্ত্রণা, এগুলো পড়লেই এনাফ। আর কি বাকি থাকে? আর বাকি থাকে কিচ্ছু না। ব্যাস, কবিতা শেষ। এখন এই কবিতা নিয়ে কারো কোনো কনফিউশন আছে থাকলেও রাখা যাবে না, ঠিক আছে? আর যদি পারিস তাহলে কবিতাটা একবারে মুখস্থ করে বলবি। আবারও বলতেছি, কেন এই কবিতাটা এত তাড়াতাড়ি পড়ায় শেষ করে দিলাম? কারণ হচ্ছে সিম্পল, এই কবিতার কোনো ব্যাখ্যার দরকার নাই। দেখো এটা কত সহজ কবিতা। বিপদের মুখে এ বয়স অগ্রণী। তোমাকে যদি এখন প্রশ্ন করে বিপদের মুখে কারা সবসময় এগিয়ে যায়? তরুণরা, 18 বছর বয়সরা। এটা তোমার মাথায় কমন সেন্স নাই? এটা তোমাকে আলাদা করে পড়াইতে হবে না। তারপরে দেখো কি কি এ বয়স তবু নতুন কিছু করে। নতুন কারা করে? তরুণরা করে। এগুলো প্রশ্নের উত্তর তো, সব প্রশ্নের উত্তর 18 বছর বয়স হবেই। খালি কবিতার থিমটুকু বুঝতে পারলে এই কবিতা পানির মতো সোজা। সিরিয়াসলি বলতেছি, এই কবিতায় জাস্ট 15 মিনিট যদি কবিতাটা দেখো, কবিতার প্রত্যেকটা প্রশ্নের তুমি অ্যান্সার পাবা। আনকমন যা যা প্রশ্ন ছিল, যেগুলো নিয়ে কনফিউশন হয়, সেগুলো ক্লিয়ার করে দিছি। তাহলে দেখছো বাংলায় সহজ টপিকও আছে, বাংলায় সহজ টপিকও আছে, কঠিন টপিকও আছে। সহজ টপিক সহজে পড়তে হবে, কঠিন টপিক কঠিনে পড়তে হবে। তাও যদি কারো কোনো কনফিউশন থাকে বল, আমি একটু কমেন্ট পড়ি, তারা কি জানতে চাই সেটা জানি। এবং ব্যাস, এখন বুঝলি তো 18 বছর বয়স হওয়ার জন্য 12 লাইনের গুণ থাকতে হবে তোমার মধ্যে। কি কি 12 লাইনের গুণ আমরা আরেকবার দেখে নেই তো। তোদের কি কি গুণ থাকতে হবে? 18 বছর বয়সী হইতে চাইলে তোর কি কি থাকতে হবে? নতুন কিছু করতে হবে, তাই না? অর্থাৎ স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নিতে হবে, দুঃসাহস উকি দিতে হবে, ভয় থাকা যাবে না, রক্তদানের পুণ্য জানতে হবে। তারপর কি? আত্মাকে শপথের কোলাহলে সঁপে দিতে হবে, অর্থাৎ মিছিলে আত্মনিয়োগ করতে হবে। ঠিক আছে, এখান থেকে আনকমন কোশ্চেন, এই যে 18 বছর বয়সে কিসের ঝুলি শূন্য থাকে না? প্রাণ দেওয়া নেওয়ার ঝুলি শূন্য থাকে না। সপে আত্মাকে শপথের কোলাহলে, 18 বছর বয়স কি? আত্মাকে মিছিলে সঁপে দেয়। তারপরে 18 বছর বয়সের কানে অসহ্য যন্ত্রণা, কানে আসে মন্ত্রণা। ও আরেকটা জিনিস নোট করা বাকি আছে, ওটা নোট কর। ওই যে নেগেটিভ দিক থেকে একটা লাইন, 18 বছর বয়স কালো হয়, 18 বছর বয়স কালো হয়,
লক্ষ দীর্ঘশ্বাসে। কালো হয় কিসে? লক্ষ দীর্ঘশ্বাসে। লক্ষ দীর্ঘশ্বাস কি ভাইয়া? সোজা কথা হতাশা। এটা নোট করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বাদ চলে গেছিল, নোট করো। 18 বছর বয়স কালো হয় কিসে? লক্ষ দীর্ঘশ্বাসে। মানে কি? হ্যাঁ, তোমাদের মধ্যে দেখো, ধরো এইচএসসি পরীক্ষা অনেক কঠিন হয়েছে, পরীক্ষা দিয়ে আসে একটা হতাশা কাজ করে না? আমার দ্বারা কি হবে? আমি কি আসলেই পারবো? এই যে একটা হতাশা কাজ করে তরুণদের মধ্যে, এটাও কিন্তু 18 বছর বয়সের একটা নেগেটিভ দিক। সেটাও নোট করে ফেলো। 18 বছর বয়স কালো হয় কিসে? লক্ষ দীর্ঘশ্বাসে। ঠিক আছে? এবং এই কবি এই পৃথিবীর বুকে কি চেয়েছেন? 18 বছর বয়স নেমে আসুক। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, আবার যদি বইয়ের প্রশ্ন করিস, কালকে আমি উত্তর দিয়ে দিয়েছি, আমি এই প্রশ্নের উত্তর দিব না, কান্নাকাটি যা করার করে ফেলবি। এবং প্রত্যেক দিন পোস্টে কমেন্ট করে ভাসাইতে হবে, বুঝছিস? স্বর্ণ স্যার এবারে অ্যাডমিশনে, এতদিন তো খুব একটু লুকায় লুকায় পড়াইতো, আমার নাম খুবই কম শুনছিস তাই না? কারণ আমার ওই বই লেখা আর পড়তে ভাল লাগে, বাট এখন চাই এবারে হয়তোবা আমি বেশি বছর পড়াবো না, দেশের বাইরে যাওয়ার ইচ্ছা। যাওয়ার আগে যত বেশি স্টুডেন্টদের সাথে সম্পর্ক করা যায়, লাস্টে এমনও দেখা যাবে আমি বাইরে কোথাও গেছিস, তোরাও বাইরে আসছিস, কোনো একটা জায়গায় বলবি যে ভাইয়া আমার আপনার ক্লাস করছিলাম। এই অনুভূতিটা আসলে অন্যরকম দেয়। এই যে ধর এখনো ক্যাম্পাসে বেড়াইতে বেড়াইতে ঢাবিতে চান্স পাওয়া তোর ভাইয়া একটা দুইটা থামায় বলে, স্বর্ণ ভাইয়া কেমন আছেন? আমি কিন্তু ওও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমিও পড়তেছি। তাহলে সেই জায়গায় আমাকে দাঁড় করিয়ে সে যখন বলে ভাই আপনার ক্লাস করছি, একটা ছবি তুলি, এই অনুভূতিগুলো আসলে অন্যরকম। এই অনুভূতির জন্যই তোদেরকে পড়ানোর জন্য 3টা ট্যাবলেট খায় আসে, পড়াইতেও আমার খারাপ লাগতেছে না। ভুরুটা কুঁচকায় আসে, নিজে বুঝতেছি ভিতরে কি চলতেছে, কিন্তু তারপরেও একটু খারাপ লাগতেছে না। কেন? এই অনুভূতিটা তোদের কাছ থেকে চাই, অনেক বেশি চাই। আবার সেই কোন সালের রেকর্ড জানিস? 23 সালের আমার জয়েন করার এডুকেশনের সালের রেকর্ড, যেবারে ফার্স্ট ব্যাচে আমাদের এডুকেশন থেকে 400+ স্টুডেন্ট চান্স পাইছিল। সেবারে একটা মিরাকেল হয়ে গেছে ভাই, তোদেরকে যে রিটেন পড়াইছি, রিটেনে যেই উদ্দীপকটা পড়াইছি, উদ্দীপকের মধ্যে যে 2টা কোশ্চেন পড়াইছি, হুবহু কমাদারি সহ ঢাবিতে আসছে। তাহলে এই যে অনুভূতিটা, এটা অন্যরকম। আমাদের এডুকেশনের এখনো সবচেয়ে বেশি স্টুডেন্ট 2023 সালে, আমরা এবারে সেটা ব্রেক করতে চাই। সেই ব্রেকটা করবো, সেই জন্য তো সব টিচার একেবারে নিজের সর্বস্ব দিয়ে নামছি। সো ঢাবিয়ান পোলাপাইন হওয়ার জন্য একটু কষ্ট কর ভাই, সবকিছু ছাড়ে দে 3টা মাসের জন্য। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমি একটু তোমাদের কমেন্ট পড়ি। ওকে, একটু কমেন্ট করে জানাও। চিনলা তো 18 বছর বয়স হওয়ার জন্য কি কি থাকা লাগবে? কিচ্ছু থাকা লাগবে না, খালি কবিতাটা পড়তে হবে, খুবই সহজ কবিতা। ঠিক আছে? সুকান্ত ভট্টাচার্য, এটাই দরকার। ইউটিউবে পাবা, কালকের ক্লাসটা ইউটিউবে পাবা। 18 বছর বয়স কি নাই? এই জিনিসের জন্য আমি পড়াই নাই ভাই, না হলে দেখ আমি ক্লাসের স্লাইডে এই জিনিসটা কিন্তু দিতে পারতাম। এই যে একটু ছাপড়িগিরি করতে গেলে আমি এই ক্লাসে একটা সাইন দিতে পারতাম। সেই সাইনটা কি বল দেখি? 18+। আমি তোদেরকে তো চিনি, তোরা জেনজি, সবই জানিস। তোরা যে স্কুলে পড়তেছিস, আমি সেই স্কুলের একটা টাইমে প্রিন্সিপাল ছিলাম ভাই। যতই দেখিস, তোরা যে স্কুলে পড়তেছিস একটা টাইমে সেটার প্রিন্সিপাল ছিলাম। তো সেইটা নিয়ে আর ভাবিস না। 18+ লেখাটা ক্লাসের মধ্যে লিখে দিতে পারতাম, ভাবতে এই স্যার আপনি কি পড়াবেন? হুম, এগুলো সস্তা নোংরামি আমার দ্বারা আশা করিস না। কারণ আমি তো টিচার, আমি তোকে যদি একটা ভালো জিনিস শিখাইতে না পারি আমার দোষ, কিন্তু অ্যাটলিস্ট আমি কোনো খারাপ জিনিস শেখাবো না। এটা বিনোদনের মাধ্যমও না। একটা সাধারণ জিনিসকে এত নেগেটিভ নিস না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরে, আগে ভার্সিটিতে আয়, তারপর লাইফটা সেটেল কর, দেন লাইফের একটা পার্ট হিসেবে একজন মানুষকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, নিজের সহধর্মিণী হিসেবে নিতে পারিস। ঠিক আছে? সেই কাজটা কর, অনেক কাজে দিবে লাইফে। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। চল এখন তোদের সাথে একটু গল্প করি। ভাইয়া তো অনেক পড়ান, অনেক পড়ান, কাজের কথা বলে না, মোটিভেশন দেয় না। দেখি তোদের সাথে 5টা মিনিট, আজকে তাড়াতাড়ি পড়া শেষ হয়ে গেল, একটু 5টা মিনিট তোমাদের সাথে গল্প করি, বাছারা। ঠিক আছে? ওকে,
আল্লাহ হাফেজ। এখন কিভাবে পড়লে পাবলিকিয়ান হব, শুরু থেকে সব করতে হবে। এখন অনেক বেশি কম পারি, কোনো সমস্যা নাই ভাইয়া, শুরু থেকে ক্লাস করো। আমাদের ফাউন্ডেশন ব্যাচটাই তো এই জন্য, একদম বেসিক থেকে তোমাদের সবগুলো ক্লাস হবে, খালি ক্লাস মিস দেওয়া যাবে না, খালি ক্লাস মিস দেওয়া যাবে না, এইটুকুই কাজ। ওকে, এইটুকুই কাজ, আর কিচ্ছু না। কবিতা যেন না পড়তে হয়, তানহা, কবিতাটা যেন না পড়তে হয়, সেই জন্যই আমি এভাবে পড়ায় দিলাম। কারণ কবিতায় অনুধাবনমূলক কোনো কোশ্চেন আসার মতোই নাই। 12টা লাইন খালি নেতিবাচক কথা, লাইনটা পড়লেই হয়ে গেল। আবার 12টা লাইন খালি ইতিবাচক কথা, লাইনটা পড়লেই হয়ে গেল। এই কবিতায় লাইন ধরে ব্যাখ্যা করে নোট করার মতো কবিতাই না এটা, এটা বাচ্চাদের মতো ছোট্ট কবিতা। যা যা প্রশ্ন আসবে সেগুলো নোট করায় দিছি, আর কি দরকার থিম বোঝার দরকার সেটাও নোট করায় দিছি। বাকি কবিতাটা রিডিং পড়লে আপনার পড়া শেষ। এই ঠিক আছে, পানি হয়ে গেছে না এটা? এই কবিতাটা আমরা খুব ভালোভাবে ভূতের গল্প শুনবো, তাই না? আচ্ছা, ভূতের গল্প ক্লাসে তোদের শোনাবো। সুন্দর গার্লফ্রেন্ড পাইছিলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তুইও পাবি, পড়াশোনা কর, ঠিক আছে, আমিও এফোর্ট দেবো, পাবি পাবি, ঠিক আছে। পেইড ক্লাস তোমাদের খুব দ্রুত শুরু হবে। অনলাইনে বাড়ি থেকে কি পড়া হবে না বাড়ি ছাড়তে হবে? অনলাইনে তো বাড়ি থেকেই পড়া হয়, বাট ওই যে বললাম না বাসায়। এখন তোমরা, তোমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? তোমরা অ্যাপ্রোচ করা জানো না। এই ক্লাসে যাওয়ার সময় যারা পালাচ্ছিস রিয়াক্ট দিয়ে যা। এমনি ক্লাসটা আজকে শেয়ার কম করছিস, 3টার দিকে তোরা ক্লাস করতে চাইস না কেন জানি না। এখন কি করার, আমার কালকে পরীক্ষা, তো ঝটপট তোদেরকে ছাড়ে চলে যাই। লাস্ট ফাইনাল ইয়ারে প্রচুর চাপ ভার্সিটিতে। যেটা বলতেছিলাম, ফ্যামিলিকে আমরা অ্যাপ্রোচ করতে যাই না। তুমি একটা ড্রিম দেখতেছো, সেটার জন্য তো তোমাকে ওপেন আপ হইতে হবে। একদিন ডাকো, খাওয়ার সময় বলো যে আম্মু দেখো, যে আমি এই টাইপের, তোরা এক্সপ্রেসই করতে পারিস না, মা বাবা যেমনই হোক, যত অ্যাবিউজিভ হোক। ভাই এগুলো পার্সোনাল লাইফ থেকে আমি শেয়ার করতেছি। আমি খুব একটা ভালো সিনারিও থেকে এই জায়গায় আসি নাই, কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে শিখতে হবে, এই নিজের চাহিদার জন্য বলতে শিখতে হবে। সেটাও যদি বলতে না পারিস তাহলে কিন্তু লাইফে খুব সাফার করবি। যাদের ফ্যামিলি প্রবলেম ফেস করিস, অনেকের বাবা মা খুবই ওপেন, খুব ভালো, কিন্তু এক্সপ্রেস করতে হবে, নিজেরটা চায় নিতে হবে। সেটার জন্য জেদ মারামারি কাটাকাটি করলে করতে হবে। যে দেখো, আমি একটা স্বপ্ন দেখতেছি, আমাকে এটার জন্য কষ্ট করতে হবে। আমাকে জাস্ট এই 3টা মাস যে কোনো রকমের ডিস্ট্রাকশন থেকে বাদ দাও। হ্যাঁ, নানুর বাড়িতে দাওয়াত, আমাকে একটু বাদ রাখো, আমি না যাই। জাস্ট আমাকে 3টা মাস কষ্ট করতে দেবে, বলি খুব পড়ে খুব চান্স পাবে বেটা, এগুলো বলতে পারে বাবা মা, কিন্তু নিজের এই জায়গায় স্টিল থাকতে হবে। এই কথাগুলো গায়ে লাগতে দেওয়া যাবে না, তাদের কথার উত্তর দেওয়া যাবে না। যেটা সবচেয়ে বেশি প্রবলেম আমাদের আগের জেনারেশনের, ইভেন আমাদের আগের টিচারদের, তোরা এই যে ভাইয়াদের কাছে পড়তে কমফোর্টেবল ফিল করিস কেন? কারণ ভাইয়ারা তোদের কথা বুঝে, তোদের টাইমটাকে বুঝে। কিন্তু এই টিচাররা কেন বুঝতে চায় না? কারণ তারা ওই রকম অ্যাটমসফিয়ারে বড় হয়নি। তুই জানিস 9 থেকে 10 বছরের মধ্যে তোর ব্রেনের ফুল ডেভেলপমেন্ট হয়ে যায়। তুই একটা মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করে ফেলিস, এই মেন্টালিটি থেকে আর বের হওয়া যায় না। তারা আর বের হইতে পারে না, কিন্তু তোরা কি দেখতেছিস, তোদের টাইমে সিনারিও চেঞ্জ হচ্ছে, তোদের কথা শোনা যাচ্ছে। সো আর্গুমেন্ট করতে যাবি না বাবা মায়ের সাথে, নিজের জায়গায় জাস্ট স্টিল থাকবি। দরকার হইলে কাঁদে কান্দে, বালিশে মুখ লুকায়, ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোর জিনিসগুলোকে আদায় করে নিবি। নট চিল্লায় বা তারা ভুল, এই কথা বুঝাইতে যাইস না। অ্যাটলিস্ট আমরা আমাদের আগের জেনারেশনকে এই জিনিসটা বুঝাইতে পারবো না। এটাকে ইমোশনালি হ্যান্ডেল কর, একটু অন্য ওয়েতে যা। তোর বাবা মা তোকে ঘন্টার পর ঘন্টা 2 দিন ধরে টানা কাঁদতে দেখলে কখনো তোর কোনো দাবি বাকি রাখবে না। কিন্তু তুই সেটা না বলে, হ্যাঁ তোমরা আমাকে কি দিছো, তোমরা আমাকে কিছু দিছো, এই টাইপের কথাবার্তা বলে তুমি কিছু আদায় করতে পারবা না ভাইয়া। তো এই জন্য বলতেছি, লাইফে যাই করবা একটু টিপিক্যালি একটু ক্রিটিক্যালি থিঙ্ক করো। তোমরা জেনজি বাচ্চা কাচ্চা অলরেডি, হ্যাঁ এইচএসসি 26 ব্যাচে সব জেনজি, আমাদের 90s এর কিডের আর জায়গা নাই। তো এই যে তোমরা যে জেনজি, তোমাদের যে থিম, তোমরা সেই থিমটাকে ধরে রাখো, একটু ক্রিটিক্যালি সবকিছু হ্যান্ডেল করো। এখন থেকে বাড়ি ছাড়ার কোনো দরকার নাই। অনলাইনে পড়ার তো সুবিধাই এটা, বাড়িতে খাবার দাবারের প্রবলেম নাই। এই যে ঢাকায় আসে কি অবস্থা খাবার দাবারের, ঢাকায় যে জ্যাম, এগুলোর বাইরে অনলাইনে পড়তেছো, এটাই তো সুবিধা।
জাস্ট বাসায় সেই পরিবেশটা বানায় নাও। আর একেবারেই যদি পরিবেশটা না থাকে তাহলে এমন কোথাও যেতে পারো। ঠিক আছে? ওকে। তো অনেক জ্ঞান ছাড়লাম, আমি আসি। ওকে, আল্লাহ হাফেজ। হুম। জি স্যার বলবে আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে? এই জন্য আবারও বলছি, 18 পার হয়ে 28 এসে বিয়ে আমারে আমার বিয়ে খাইতে চাচ্ছিস? সংবর্ধনায় আয়, তোদের বিয়ের দাওয়াত দেব। ঠিক আছে? ওকে। তোমার ইচ্ছা, তুমি যদি অনলাইনে টাইম দিলে তোমাকে আর আলাদা করে পড়তে হয় না। ঠিক আছে? ওকে, ওকে। এটাই। অনেকের বাবা-মা পেয়ে অনেকে লাকি হয়। আমি সবার জন্য বললাম। এই যে এই লাইফটাকে নিজের একটা জাস্ট এই ৩ থেকে কয় মাস? আজকে কি মাস বল দেখি? আজকে হচ্ছে তোদের অলরেডি আগস্ট মাস। ডিসেম্বরে ঢাবির পরীক্ষা, জাস্ট ভাব, ডেট দিয়ে দিছে এবার। তোদের রেজাল্টের আগে ঢাবির ডেট দিয়ে দিছে। তাহলে এটা কোনো কথা? এটা কোনো কথা বলেন দেখি? তোদের এক্সামের আগেই, এক্সামের রেজাল্ট হওয়ার আগে ঢাবির পরীক্ষার ডেট দিয়ে দিছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ৩ মাস পরে ঢাবি। ভাবে দেখ কি পরিমাণে প্রেশার। এই ৩টা মাস লাইফ থেকে সব বাদ দিয়ে দে। আমি বলতেছি হাতে আর ১ সপ্তাহ টাইম আছে। এই ১ সপ্তাহের পরে যদি তুমি অ্যাডমিশন ফাইটে নামো, তুমি একটা এমন রেসে নামবা যারা অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। ওরা মেন্টালিটি ঠিক করে ফেলছে, সব ঠিক করে ফেলছে। যে আমি তোদেরকে আজকেই বলতেছি না, সব কিছু এই ১ সপ্তাহের মধ্যে গুছায় ফেল। এই ১ সপ্তাহের মধ্যে গুছায় ফেলে তারপর তোমাদের জার্নিটা শুরু করো। অনেক অনেক কাজে দিবে। এত জ্ঞান ধারতে গেলে অনেক কিছু ঝাড়া যায়, বাট তোদের আমি বড় ভাই, রাস্তা দেখাইলে তোদেরকে ওই মোটিভেশন খালি বলবো না, আমার কাছে পড়, আমার কাছে পড়, আমার কাছে পড়। পড়ার চেয়ে বেশি তোর ডেডিকেশন বেশি। সিরিয়াসলি বলতেছি, তুই যদি ডেডিকেটেডলি রাস্তাটা জানা থাকে, আমার ক্লাস না করে, ইংলিশ ক্লাস না করে, কোথাও ক্লাস না করেও আপনি চান্স পাইতে পারবেন। কিন্তু আপনার ওই পথটা জানা নাই, সেই জন্যই তো আমাদের কাছে তোদেরকে পড়তে হয়। এই পথটা জানে তারপর পুরোটা ডিপেন্ড করবে তোর ইফোর্টের উপর। তুই এডুকেশনে না পড়লেও পুরোটা ডিপেন্ড করবে তোর কিসের উপর? ডেডিকেশনের উপর। এই ডেডিকেশনটা যদি ফিক্স করতে পারিস তাইলে আর কিচ্ছু লাগবে না। এই প্রত্যেকটা একদম বাস্তব কথা তুই ভাইয়ার কাছ থেকে এই পুরো টাইমে পাবি। খালি ট্র্যাক থেকে সরিস না। ভাইয়াকে, আই এডুকেশনকে, আমাদেরকে জাস্ট তোর লাইফের ৩টা মাস ডেডিকেটেডলি দে। এর ফলে যেটা পাবি সেটার জন্য আমাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবি। সিরিয়াসলি। টাটা। আল্লাহ হাফেজ, ভালো থাক। কাটা।